করোনার অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সারা দেশে কলেজে ভর্তি শুরু। স্বস্তির পাশাপাশি আছে শঙ্কাও। অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে প্রস্তুতি। রাজধানীতে বাস কাউন্টারে বক্সের ভেতরে মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই। বাবা মার খোঁজে পুলিশ। কম বয়সী মেয়েদের বিদেশে পাচারের তথ্য জানতে নৃত্যশিল্পী ইভানের রিমান্ড চায় সিআইডি। দুবাই পলাতক 3 জনকে ধরা হবে ইন্টারপোলের সহায়তায়। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ে সঙ্গে আছি জুবাইর ফয়সাল। করোনাকালের স্থবিরতা কাটিয়ে অবশেষে কলেজ পর্যায়ে একাদশ শ্রেণীতে শুরু হলো ভর্তি কার্যক্রম। এতে ভর্তিচ্ছুরা স্বস্তি প্রকাশ করলেও মহামারীর মধ্যে পাঠদান প্রক্রিয়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি ক্লাসসহ পরীক্ষার সময় কমিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার কথা ভাবছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর কথা রয়েছে। দীর্ঘদিন পর রোববার শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের পদচারণায় মুখর হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দেরি করে হলেও একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে স্থবিরতা কাটিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ তাই চোখে মুখে। গত 31শে মে এসএসসি ও সমমানের ফলাফল ঘোষণার 3 মাস পর শুরু হলো কলেজগুলোতে ভর্তি কার্যক্রম। কয়েক দফা সিলেকশন আর আবেদন বাতিলের প্রক্রিয়ায় এবার ভর্তি যুদ্ধের পুরোটাই ছিল অনলাইন কেন্দ্রিক। 11 থেকে 12 সেপ্টেম্বর রাত পর্যন্ত তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী সিলেকশনের পর রোববার থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম, চলবে মঙ্গলবার পর্যন্ত। অনেক দিনই তো গেল, আর এখন আমরা চাচ্ছি যে একটু ক্লাসটা শুরু হোক, কারণ অনেক সময় লস হয়েছে। করোনা ক্রান্তিকালে যে কলেজে ভর্তি কার্যক্রম এভাবে সম্পন্ন হবে কোনোদিনও ভাবতে পারিনি। আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে যে এরকম একটা কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমি। ফার্স্ট ইয়ারের যে ক্লাস শিডিউলটা ছিল তাই অনেক পিছিয়ে পড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই সময়টাতে আমরা যেভাবে গ্যাপ পড়ে গেছি, পরবর্তীতে এটা কভার করা অনেক কঠিন হয়ে যাবে। করোনাকালে ভর্তি শুরু হলেও পরবর্তী কার্যক্রম নিয়ে চিন্তিত অভিভাবকরাও। আমরা খুব গার্ডিয়ান হিসেবে আতঙ্কগ্রস্ত। আনন্দ লাগতেছে যে আমাকে ভালো একটা কলেজে আমার মেয়েকে আমি ভর্তি করতে পারছি। যত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে আমাদের সন্তানদের জন্য ততই মঙ্গল। করোনা প্যান্ডামিক চলমানই থাকে, তাহলে আমরা এটা রুটিন করতে আছি এই করোনা প্যান্ডামিকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। প্রত্যেকটা সাবজেক্টেই সপ্তাহে যতটুকু সম্ভব এক্সট্রা 2টা বা 3টা করে ক্লাস দিয়ে আমরা কমপ্লিশন করার চেষ্টা করব। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ সারা দেশে একযোগে এই ভর্তি কার্যক্রম চলছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কায়কোবাদ। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ তার। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদিও আমরা জানি স্কুল কলেজ এখনো খোলা যাবে না, একটু বিলম্বে হলেও পরিশেষে যে একাদশ শ্রেণীতে ভর্তিটা হলো এটা খুব আশাব্যঞ্জক। এখন তারা ভর্তি হয়েছে, স্বভাবতই তারা পাঠ্যপুস্তক দেখবে। যতদিন পর্যন্ত স্কুল কলেজে সরাসরি যাওয়ার সুযোগ না হবে ততদিন অন্তত বাসায় পড়বে। তো এই সুযোগটা তৈরি হলো। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্সের ভেতর থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে ফেলে গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যারা শিশুটিকে পেয়েছেন তারাই নিতে চান 2 মাসের ছেলেটির দায়িত্ব। গোটা গোটা চোখ আর তুলতুলে গাল, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে গোলাপি ঠোঁট দুটো। সব মিলিয়ে পুরো চেহারায় এক অদ্ভুত মায়া। বাবার আদর দিয়ে কোলে শুইয়ে 2 মাসের শিশুটিকে ফিডারে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন হোটেল বাবুর্চি হারুন। কিন্তু ছোট্ট শিশুটি তার চোখ দিয়ে যেন অন্য কাউকে খুঁজছে। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারের একটি বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন হারুন সহ কয়েকজন। রোববার রাতে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। শিশুটিকে নিজের কাছে রেখে 2 মেয়ের সঙ্গে বড় করতে চায় হারুন নিজেই। হোটেলের সামনে যাই বইছি, ব্যান্ডেজ দিছে, 10 জনে বইছি, করে কামড়া দিছে। তাড়াতাড়ি লগ গাপ যাই না, এগুলো আমরা শেষ করেছি। শেষ করে তারপরে গেলে ভালো মতন থানার মধ্যে নিয়ে আইছি। আমার বাচ্চা যেমন আছে, আমার বাচ্চার সঙ্গে ভালো থাক মারে। আমার মেয়ে আছে, মেয়ের মা আছে, বাপ আছে, হ্যার কে আছে, হ্যাঁ তো আসতে সবে আমি আমার পরিবার আর আমি 2 জনে মিল করে আমি সব নিয়ে যাবো মারে। হ্যাঁ আমি নেব না, আমার আর ছেলে নাই, এটাই আমার ছেলে।
কে বা কারা এমন অমানবিকভাবে নিজের শিশুকে রাস্তায় ফেলে রেখে গেছে তা জানা নেই কারোরই। এটা ভাই কোনো মানুষের কাজ না অবশ্যই, যে পালাইছে এখন উপর আল্লাহ জানে ভাই। সে মনে করেন যে কেন পালাইছে বা কি আসে বিষয় তার। রমনা থানা জানিয়েছে রাতে থানায় রেখে শিশুটিকে আইনের মাধ্যমে সোমবার আগ্রহী কারো কাছে হস্তান্তর করা হবে। বাচ্চার অরিজিনাল বাবা মাকে এটাও ফাইন্ড আউট করার চেষ্টা করব, ওইখানে আসলে কে রেখে গেল, কিভাবে রেখে গেল, এটা অলরেডি বের করার জন্য আমরা চেষ্টা করতেছি। যদি অরিজিনাল বাবা মাকে বুঝে পাই তাহলে তাদের হাতে বুঝাই দিব, আর যদি না পাই সেক্ষেত্রে আমরা কোর্টের সিদ্ধান্তের জন্য ওয়েট করবো। কোর্ট যে সিদ্ধান্ত দেয় সেটাই আমরা বাস্তবায়ন করবো। পুরোপুরি সুস্থ থাকায় শিশুটিকে রমনা থানায় নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কতজন নারীকে নাচের আড়ালে দুবাইয়ে পাচার করেছেন তা জানতে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সিআইডি আরও জানিয়েছে দুবাইয়ে পলাতক এই চক্রের 3 জনকে ধরতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হবে। এদিকে ইভানের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে দেন। 10 সেপ্টেম্বর রাতে গুলশানের নিকেতনে নিজের ড্যান্স ক্লাব সোহাগ ড্যান্স ট্রুপ থেকে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এখন কারাগারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। সিআইডি বলছে দুবাইয়ের 4টি ড্যান্স বার ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটি টাওয়ারে নারী পাচার করতেন ইভান। উচ্চ বেতনে কাজের কথা বলে নিয়ে অল্প বয়সী মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করত চক্রটি। কতজন নারীকে এ ভাগ্য বরণ করতে বাধ্য করা হয়েছে তা জানতে ইভানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। ইভানের সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজার চেষ্টা চলছে। জানতে চাই সে দুবাইয়ে কার কাছে মেয়েদের পাঠাতো, কতগুলো মেয়েকে পাঠিয়েছে এবং সেই মেয়েগুলো কি এখনো দুবাইয়ে আছে নাকি তারা ফেরত এসেছে সবাই, এই বিষয়গুলো আমরা জানতে চাই এবং কতদিন ধরে সেটার সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা যে কজন ভিকটিম পেয়েছি তারা সবাই এটা বলেছে যে তাদের হোটেলে কাজ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, 50,000 টাকা বেতন দেবে, কিন্তু তারা ওখানে যাওয়ার পর তাদের দিয়ে প্রস্টিটিউশন করানো হয়েছে জোর করে। গত 12 জুলাই এ চক্রের মূল হোতা এবং দুবাইয়ের 4টি হোটেলের অন্যতম মালিক আজম খান সহ 5 জনকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি বলছে গ্রেফতার হওয়া একাধিক আসামি ইভানের জড়িত থাকার কথা বলেছেন। দুবাইয়ে পালিয়ে থাকা আজম খানের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ ও আলমগীরকে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে সিআইডি। এই মামলাটি তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি যে গ্যাং লিডার যে আজমের ভাই নাজিম, তার ম্যানেজার এরশাদ, এরা এখনো দুবাইয়ে পলাতক অবস্থায় আছে। তা এই সব আসামিদের বিরুদ্ধে আমরা রেড নোটিশ অচিরে জারি করতে যাচ্ছি। সিআইডি বলছে নারী পাচার চক্রের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। যার তার সঙ্গে ছবি তোলার বেলায় দলীয় নেতাকর্মীদের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন সিনিয়র আওয়ামী লীগ নেতারা। সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ছবি ব্যবহার করে বেশ কিছু প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নেতাদের কোনো দায় দেখছে না পুলিশ। তবে দলের অনেকেই মনে করেন প্রতারণার সুযোগ যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। ইকরাম হোসাইনের রিপোর্ট। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো গণমাধ্যম কর্মী, ভুয়া পরিচয় দিয়ে যুক্ত হন অপকর্মে। সুযোগ বুঝে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলেন এক ধরনের ইমেজ। ছবি ব্যবহার করে নেতাদের নাম ভাঙিয়ে ফাঁদ পেতে বসেন। এদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে বহু মানুষ। আমাদের সাথে এদের সম্পর্ক আছে, এরা আমাদের রাজনৈতিক সহকর্মী, এরা আমাদের সমাজকর্মী, এদেরকে দিয়ে এই কাজ সে কাজ করে দিতে যাবে, এই কথাগুলো বলেই তারা ভিকটিমদের ভিতরে একটা প্রত্যয় জন্মান এবং সেই প্রত্যয়কে বিক্রি করে তারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যেত। হালের পথশিশু যিনি অপহরণকারী লুপা তালুকদার থেকে শুরু করে রিজেন্টের শাহেদ, জেকেজির সাবরিনা কিংবা প্রতারক বাবা ছেলে আদর কালু, সবারই প্রতারণার ধরন প্রায় একই। রাজনৈতিক ছত্রছায়ায় মানুষের টাকা হাতিয়ে নিয়ে এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ। তার মানেই হচ্ছে রাজনীতিতে অনেক সংকট রয়ে গেছে এবং আরো বেশি বিপন্ন বিষয় হলো এই যে এই অপরাধগুলো বিচার প্রক্রিয়া বিচারিক কারণেই অনেকটা বিলম্বিত এবং শ্লাঘ্য বটে। সম্প্রতি প্রায় সব প্রতারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহার করা হচ্ছে। কখনো ফটোশপে এডিট করেও ছবি বসিয়ে দেওয়া হয়। কি ভাবছে আওয়ামী লীগ? খারাপ লাগলেও আপাতত বিতর্ক হলেও একটি সময় কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে।
সুতরাং এই বিতর্ক তখন আর থাকবে না। এই পাশাপাশি আমি মনে করি সকলের উচিত এই সকল ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করা। মিথ্যেবাদী অথবা স্বার্থান্বেষী মহল আছে, এটা একসময় কমে আসবে এবং এ ধরনের ঘটনা তখন আর ঘটবে না। কেউ রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে জালিয়াতি ও প্রতারণা করতে চাইলে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ পুলিশের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচন আসলে বেড়ে যায় অভ্যন্তরীণ কোন্দল, কখনো কখনো তার রূপ নেয় সংঘর্ষে। যদিও এ নিয়ে দলের নেতাদের ভেতরেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়ন বাণিজ্যের কথা অনেকেই সরাসরি বলতে রাজি না হলেও শীর্ষ নেতারা বলছেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। ছোটখাটো দলীয় সংঘর্ষকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন তারা। এদিকে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন বিভেদ মেটাতে আর্থিক লেনদেন থেকে বেরিয়ে আসতে হবে বিএনপিকে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে না উঠতেই নানা অভিযোগে বিভেদ এখন প্রকাশ্যে এসেছে দলটিতে। ছোটখাটো কোন্দল রূপ নিচ্ছে সংঘর্ষে। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও দলটির অনেক নেতাকর্মী মনে করেন দলীয় কোন্দল মূলত অযোগ্যদের মূল্যায়ন ও যে কোনো নির্বাচনকে ঘিরে মনোনয়ন বাণিজ্যই দায়ী। কমিটি গঠনের সময় এবং নমিনেশনের সময় এই কিছু লোকের আবির্ভাব ঘটে এবং তারা তখন পার্টি অফিসে বইরে যায় এবং মারামারি ধরাধরি পিটাপিটি করে। আমার কথা হইল, যাদের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা নাই তারা যাতে নমিনেশন না চাইতে পারে সেই ধরনের দলীয় একটা সিদ্ধান্ত থাকা দরকার। ছোটখাটো সংঘর্ষকে স্বাভাবিক বলে মন্তব্য করলেও মনোনয়ন বাণিজ্যকে উড়িয়ে দিলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। বলেন চাহিদা পূরণ না হলেই অভিযোগ আসে দলের ভেতর থেকেই। রাজনীতিকে ডিফেম করার জন্য নমিনেশন বাণিজ্য করা হয়। নমিনেশন বাণিজ্যটা হয় না। যে আসে সে তো ত্যাগী, সেই জেল খাটছে, সেই অত্যাচারিত হয়েছে। ক্যাপাবল যাকে দিয়ে হবে তাকে চুজ করি আমরা। তাহলে কেন এই ধরনের অভিযোগগুলি আসে? কোন দলে নেই সেই অবস্থাতে যদি দু একটা এই টোকাটুকি থাকে হয়, এটা সব অবাক হওয়ার কিছু নাই। সংসারে 10 ছেলে রাজনীতি করে, তাদের যদি সুবিধা মতো হয় তাহলে তারা বলে ভালো, আর যাদের সুবিধা মতো তারা বলে ভালো না। তবে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ বলেন সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখতে অনৈতিক পথ থেকে বের হয়ে আসতে হবে বিএনপিকে। যা রটে তার কিছুটা সত্যও বটে, হয়তো কিছু না হলে এটা রটবে কেন? পার্টিতে এই টাকার সুযোগটা যারা করে দিচ্ছে এটাও তাদের ইনভেস্টিগেশন করা উচিত। কেন এইসব কথা উঠছে, কেন একটা অপপ্রচার হইতেও পারে, আবার অপরপক্ষে টাকা পয়সা দিয়েছে কিনা প্রশ্নটা থেকেই যাচ্ছে। এ ধরনের কোন্দল থেকে বের হয়ে আসতে গেলে গণতান্ত্রিক উপায়ে দলীয় কাউন্সিলের বিকল্প নেই বলে মত দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে রোববার 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1476 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,37,520 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,999 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 17,28,480 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,476 জন। মোট আক্রান্ত 3,37,520 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,733 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,372 জন। মোট সুস্থ হয়েছেন 2,40,643 জন। নামেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, কিন্তু যাতায়াতের একমাত্র ভরসা বাসের সাঁকো। এমনই হাল ঢাকা দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া বেশিরভাগ নতুন ওয়ার্ডের। প্রায় 4 বছরেও ন্যূনতম নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ জানালেন এসব এলাকার বাসিন্দারা। মেয়র বলছেন জানুয়ারি নাগাদ নতুন মেগা প্রকল্পের আওতায় শুরু হবে উন্নয়নের কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। মহানগরের তকমা লেগেছে তাও তো বছর পেরিয়েছে, তবুও ভাগ্য বদলায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোর। ভাবছেন এই নৌকায় এসে শখে চড়েছি, বিষয়টা তেমন নয়। এলাকার মানুষের চলাচলের প্রধান বাহনই নৌকা। সিটি কর্পোরেশনের রাস্তা নাই, গাড়ি নেই, এই নৌকা দিয়ে চলাফেরা করার লাগে। রাস্তা নেই ব্রিজ, পাড়াপাড়ে বাঁশের সাঁকোই ভরসা, তারও অবস্থা নড়বড়ে। অথচ কাগজে কলমের হিসেবে ঢাকায় থাকেন তারা। নৌকা ছাড়া চলতেই পারে না এখনো, আর রাস্তাঘাট তো বলতে গেলে নাই বলতেই চলে। ঢাকা শহরের ভিতরে নৌকাটা চলতো, এটা মানুষে বিশ্বাসই করে না। একটা রুগী হইলে নাও চলে লাগে, নাও তো এই জায়গার মধ্যে রুগী মারা আছে,
দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর অধিকাংশেরই একই অবস্থা, মিলছে না ন্যূনতম নাগরিক সুবিধা। বিশেষ করে 69 থেকে 75 নম্বর ওয়ার্ডগুলো রয়েছে উন্নয়নের নাগালের বাইরে। কোথাও আবার ঝুলে আছে উন্নয়নের মূলা, যা আবার ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। অনেক কষ্ট, এখন তো বৃষ্টি নাই, বৃষ্টি হলে তো মনে করেন হাটেই যায় না, একটা গাড়ি ঘোড়া যায় না, কোনো জিনিসপত্র নিতে পারি না। এই যে দুটো যাইতে হবে, এখন এই শেষ মাথা তো মাইটা যাইতে হবে করলে। নগরপিতা বলছেন, নতুন এই ওয়ার্ডগুলোকে নিয়ে ভাবা হচ্ছে নতুন কিছু। দৃশ্যমান অগ্রগতি দেখতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। 30 বছর দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা আমরা প্রণয়ন করছি এবং সেটার আওতায় আমরা আসলে নতুন এলাকাগুলোকে সাজিয়ে তুলতে চাচ্ছি। আগামী বছরের পর থেকে সেখানে একটি ভিত্তি আমরা রচনা করতে পারবো, একটা দৃশ্যমান কিছু জনগণ পেতে আরম্ভ করবে। 2016 সালের মে মাসে ঢাকার আশেপাশের ইউনিয়ন সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে 2 সিটিকে সম্প্রসারণ করা হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুদকের মামলায় আদালতে চার্জ গঠন হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় রোববার সকালে জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই আদেশ দেন। একই সাথে পরবর্তী শুনানিতে সাক্ষীকে হাজির করার নির্দেশও দেন আদালত। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মামলার বিবরণীতে দেখা যায় 47 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 67 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়। 2007 সালে ডিসেম্বরে নগরীর ডবল বুরিং থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক আলী আকবর। পরে 2008 সালের জুনে চার্জশিট জমা দেন। 2017 সালে এই মামলা স্থগিতের আবেদন করলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় আবেদন। আজ বদিকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত চার্জ গঠনের নির্দেশ দেন। আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 47,90,589 টাকা এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের জন্য 66,70,291 টাকার অভিযোগ গঠন করা হয়। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি 1/11-তে সেনা শাসনের আমলে রাজনীতিবিদ হওয়ায় বদিকে ঘায়েল করার জন্য এই মামলা করা হয়েছিল। ওনার বিরুদ্ধে অপরাধটা ছিল উনি নাকি ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রেখেছেন। আসলে উনি একজন জনপ্রিয় নেতাকে জেল হাজতে পুঁতে রাখার জন্য একটা মুখ্যম উপায় হিসাবে এই মামলাটা করেছিল। পরবর্তী শুনানি হবে 15 অক্টোবর। তখন সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রিমান্ড মঞ্জুরের 1 সপ্তাহ পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আফজালকে জিজ্ঞাসাবাদ শুরু করল দুদক। রোববার দুপুরে তাকে কারাগার থেকে দুদক কার্যালয়ে আনা হয়। দুদক সচিব জানান, ধরা ছোঁয়ার বাইরে থাকা রুবিনা খানকে গ্রেফতারের চেষ্টা চলছে। 1200 টাকা বেতনে চাকরিতে ঢুকে 20 বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল দম্পতি। গড়েছেন ফরিদপুরে 2টি অট্টালিকা, ঢাকায় 3টি বাড়ি ও 6টি ফ্ল্যাট সহ দেশের বিভিন্ন জেলায় আরও 24টি প্লট ও ফ্ল্যাটের মালিক আফজাল দম্পতি। অভিযোগ রয়েছে প্রায় 300 কোটি টাকা পাচারের। 14 দিনের রিমান্ড মঞ্জুরের 1 সপ্তাহ পর রোববার আফজালকে কারাগার থেকে আনা হয় দুদক কার্যালয়ে। দুদক সচিব জানান, দেশে বিদেশে তার আরও কি সম্পত্তি আছে সেটা জানার জন্যই এই রিমান্ড। বিদেশে এবং দেশে কী কী সম্পত্তি আছে সেগুলো সম্পর্কেই আরও তথ্য তার কাছ থেকে নেওয়ার জন্য এবং তিনি কতটুকু স্বীকার করেন সেটুকু তার কাছ থেকে জানা যাবে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্বামী নিজে এসে ধরা দিলেও এখনও ধরাছোঁয়ার বাইরে স্ত্রী রুবিনা খান। দুদক সচিব আবারও জানান, রুবিনা খানকে খুঁজছেন তারা। আফজালকে যেভাবে আদালতে সুবোধ করা হয়েছে ঠিক একইভাবে তাকেও আদালতে সুবোধ করার জন্য কমিশন তৎপর আছে। আফজাল এই সমস্ত সম্পত্তি সে অর্জন করে তার স্ত্রীর নামে এবং তার স্ত্রীর মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করেছে। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের অভিযোগে গত বছরের 27 জুন আফজাল ও স্ত্রী রুবিনা খানের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল, তবে অব্যাহত রয়েছে ড্রেজিং। এদিকে বালুর বস্তা ফেলেও ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। করাল গ্রাসে ক্রমেই বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। নতুন 3 নম্বর ফেরিঘাটও রয়েছে ঝুঁকিতে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
দুদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর দুপুরে বন্ধ হয়ে গেছে আবারও মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটের ফেরি চলাচল। লৌহজং টার্নিং এর মুখে নাব্য সংকট দেখা দেয়, এখন চলছে ড্রেজিং। ছোট 4টা ফেরি চলাচল করতেছিল, সেগুলো সাময়িক বন্ধ আছে। ড্রেজারের সাথে কথা হয়েছে, ওনারা বলেছে স্বল্প সময়ের মধ্যে ড্রেজার সরিয়ে নেবে। ড্রেজার সরিয়ে নিলে আগের মতে শুধুমাত্র ছোট ফেরিগুলো চলাচল করবে। এদিকে পদ্মার তাণ্ডবে ঝুঁকির মধ্যে শিমুলিয়ার নতুন 3 নম্বর ঘাট। ভাঙনের মুখে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা। রাতে শুনি যে ভাঙতেছে, সকালবেলা এসে দেখি যে ভেঙে নিয়ে গেছে। মানে আর আমরা দেখলাম যে বিলীন অবস্থা, মানে কিছু নেই। আমরা যে বাড়ি করলে কই যামু, এখন নিজস্ব জায়গা জমি নাই। 3 নম্বর ঘাটের যে ভাঙনের যে পরিস্থিতিটা, এটা একটা বিশাল ভয়ঙ্করের ভিতরে এবং আতঙ্কের ভিতরে। দোকানদার যারা আছে বা ঘাটের পথচারী যারা, সবাই আমরা আতঙ্কের ভিতরে আছি বা বিপদ সম্মুখে আছি। পদ্মার এই প্রবল স্রোত এবং ভাঙন থেকে ঘাট রক্ষায় ফেলা হচ্ছে শুধু বালুর বস্তা। গতকাল রাত থেকে ভাঙনের ফলে এ পর্যন্ত প্রায় আমাদের আরও 3 থেকে 3.5 একর, টোটাল আমাদের 6 থেকে 6.5 একর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের যে 29 একর জায়গার ভিতরে আমাদের এখন 23 একর জায়গা আমাদের রয়েছে। গত 2 মাসে 3 দফা ভাঙনের কবলে শিমুলিয়া এখন ক্ষতবিক্ষত। পদ্মায় বিলীন হয়ে যাওয়া 3 নম্বর ঘাট নতুনভাবে চালুর 1 মাসের মাথায় পড়েছে ভাঙনের মুখে। বিলীন হয়ে যাওয়া 4 নম্বর ঘাট এখনও সচল করা যায়নি। এখন ফেরি চলাচল উপযোগী রয়েছে 1 ও 2 নম্বর ঘাট। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বগুড়ায় মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়ে শিক্ষক নিয়োগের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। প্রথমে 35 জনের কাছ থেকে টাকা নেয়ার পর আরেকজন নিজেকে অধ্যক্ষ দাবি করে কয়েকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেন। বগুড়া শহরের জামিলনগরে শিল্প সমবায় সমিতির 27 শতক জমি মাসিক 5,000 টাকায় ভাড়া নিয়ে 2019 সালে গড়ে তোলা হয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দাবিদার আব্দুল হান্নান এর মধ্যে 35 জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন 1.5 কোটি টাকা। টাকা নিলেও এখনো নিয়োগপত্র পাননি কেউ। শুধু তাই নয়, নিজেকে নতুন অধ্যক্ষ দাবি করে গাবতলীর দুর্গাহাটা কলেজে ইংরাজি প্রভাষক আসাবুদ্দৌলা রুবেলও নিয়োগের কথা বলে হাতিয়ে নিচ্ছেন বড় অঙ্কের টাকা। রুবেল একজন ভুয়া প্রতারক, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এইভাবে নিয়োগপত্র পাঠায়। আব্দুল মান্নান সরকার নিজেই আমাকে বলছিল যে টাকাটা ওদের দেন, আমি কাজ করে দিব। আমরা চাই হোক আমাদেরকে দ্রুত নিয়োগ দেওয়া হোক, আমাদের নয়তো আমাদের টাকাটা দ্রুত ফেরত দেওয়া হোক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হান্নান নিয়োগের নামে 91 লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। আসাবুদ্দৌলা রুবেলের দাবি, জেলা আওয়ামী লীগের সভাপতি কাছ থেকে পাওয়া তার নিয়োগ বৈধ। শিক্ষকদের কাছ থেকে আমি 91 লাখ টাকা উঠেছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। আসলে আমাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত, কারণ আমি এই ধরনের কোনো কাজ করিনি। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামের কোনো প্রতিষ্ঠান জেলায় আছে এমন তথ্য জানা নেই জেলা শিক্ষা কর্মকর্তার। আর মুক্তিযুদ্ধকে পুঁজি করে কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তিযোদ্ধাদের। পাঠদানের অনুমতি আছে কিনা তাও আমার জানা নাই। আমার এখানে তেমন কোনো ডকুমেন্টের নিউ নেই। টাকা পয়সা নিয়ে ইডে নিয়ে কাজ না করে ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানের নামে অনুমতি নিয়ে 12টি উপজেলায় এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু নিজেকে সভাপতি হিসেবে দাবি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পুড়েই চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। দমকল বাহিনীর শত চেষ্টাতেও বাগে আনা যাচ্ছে না আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। এ অবস্থায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দাবানলে এ পর্যন্ত প্রায় 12টিরও বেশি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2 লক্ষাধিক মানুষকে। আশ্রয় হারানোর সংখ্যায় রয়েছে 5 লক্ষাধিক মানুষ। এবারের দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ও বনাঞ্চলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ঢেকে আছে দেশটির উত্তরাঞ্চলের বিশাল এলাকা। ফলে গোটা আকাশ লাল কমলা বর্ণ ধারণ করেছে। 30-35 বছরে এত দাবানল এমন দেখিনি যেটাতে দিনের আলোকে কালো করে ফেলেছে, সূর্যালোও দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে পুরে ছাই হয়েছে
20 লক্ষ একরেরও বেশি এলাকা ধ্বংস হয়েছে, অর্ধ লক্ষাধিক নির্মাণ। দাবানলে সবচেয়ে বড় বিপর্যয় ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবানল নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করছেন 17,000-এরও বেশি অগ্নি নির্বাপক কর্মী। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না এই দাবানল। জানা গেছে বজ্রপাত থেকে দাবানলের সূত্রপাত। সেই থেকে গত প্রায় 1 মাস ধরেই জ্বলছে বনভূমি, পুড়ছে বাড়িঘর। অত্যাধিক তাপমাত্রা, শুষ্কতা ও বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। দাবানলে এ পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। কালো ধোঁয়াচ্ছন্ন যুক্তরাষ্ট্রের আকাশ, অন্ধকারাচ্ছন্ন থেকে আলো আসবেই এমনটাই প্রত্যাশা সকলের। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। প্রবাসে করোনার পরিস্থিতির খবর। তৃতীয় ধাপে ট্রায়াল স্থগিতের কদিন না যেতেই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা আবারও শুরু করেছে। গত বুধবার টিকা গ্রহণকারী এক নারী স্বেচ্ছাসেবক স্নায়বিক কারণে অসুস্থ হলে বিরতির ঘোষণা দিয়েছিলেন গবেষকরা। এই ভ্যাকসিনের সাফল্য নিয়ে আশাবাদী জার্মান চিকিৎসা বিজ্ঞানী ও সাধারণ নাগরিকরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। অবশেষে সুখবর শোনা গেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা AZD1222 আশার মুখ দেখতে শুরু করেছে। ছোট্ট একটা বিরতির পর আবারও শুরু হবে এই ভার্সনের ট্রায়াল। এখন পর্যন্ত ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকাতে করোনা ভাইরাসের তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এ বিষয়ে পাস্কাল সোরিয়ার্ট, অ্যাস্ট্রাজেনেকার যিনি প্রধান, তিনি বলেন, এই মুহূর্তে ছোটোখাটো সমস্যা হবেই, এটা আমরা ধরেই নিয়েছিলাম। তাই এখন থেকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। পাস্কাল সোরিয়ার্ট আরও বলেন, একটি নির্ভরযোগ্য, নিরাপদ এবং কার্যকরী টিকা আবিষ্কারের জন্য কমপক্ষে 5 থেকে 10 বছরের সময়ের দরকার। সেখানে মাত্র অল্প সময়ের মধ্যে একটি করোনার টিকা আবিষ্কার করা সত্যিই চ্যালেঞ্জের। আমি ভ্যাকসিন নিয়ে ব্যাপক আশাবাদী, তবে কার্যকরী ভ্যাকসিন কবে পাবো সেটা বলা মুশকিল। বিজ্ঞানীদের আরো নিষ্ঠা এবং সততার সাথে কাজ করা উচিত বলে আমি মনে করি। করোনার ভয়াবহতার কারণে একটি টিকার খুবই প্রয়োজন, কিন্তু এত তাড়াহুড়ায় পার্শ্ব প্রতিক্রিয়া বোঝাও মুশকিল যে মানবদেহে কেমন ধরনের সমস্যা সৃষ্টি করছে। একটি কার্যকরী করোনা টিকা আবিষ্কারে কোনো রকম তাড়াহুড়ো নয়, বরং আরও বেশি সময় নিয়ে নিবিড় গবেষণার ফলে যে টিকাটি আবিষ্কার হবে সেটি হবে মানব ইতিহাসে একটি যুগান্তরকারী ঘটনা, বলছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনাকালে 7টি দেশের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান করেছে ইতালির কমিউনিটি এডুকেশন প্রোগ্রাম। এদিকে সোমবার থেকে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও প্রস্তুতির অভাবে ইতালির বহু স্কুল খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনা ভাইরাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনলাইনে লেখাপড়া চালিয়ে যেতে ইতালির কমিউনিটি এডুকেশন প্রোগ্রাম নামের একটি সংগঠন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালয়েশিয়ার বহু শিক্ষার্থীকে পাঠদান করেছে গত 2 মাসে। শিক্ষার্থীদের অধিকাংশই ইতালি প্রবাসী। অনলাইন কোর্সের পরীক্ষা শেষে রোমে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতারা জানান, কোর্সের সাফল্যের কারণে তারা অক্টোবর থেকে সাপ্তাহিকভাবে আবারও অনলাইন ক্লাস শুরু করবেন। এখানেই আসলে সমাপ্ত নয় আমাদের এই এডুকেশন প্রোগ্রাম, আমরা এটাকে চালিয়ে নিয়ে যাব। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এরপরে উইকেন্ড প্রোগ্রাম শুরু করছি অক্টোবর থেকে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবকরা। একটা কষ্টকর সময় ছিল ওর জন্য, যে এই সময় তার করণীয় কিছু ছিল না, সে একটা ক্লাস করতে পেরেছে এবং অনলাইনে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটা কমিউনিটি, একটা যে বিল্ড আপ, সবার সাথে একটা সামাজিকতা, এটা সে শিখেছে। আমি এটার অনেক ভালো একটা উদ্যোগ মনে করি। এদিকে দেশটিতে সোমবার থেকে স্কুল খুলে দেওয়ার কথা থাকলেও নানা অসঙ্গতির কারণে অনেক স্কুলেই সেটা সম্ভব হচ্ছে না। প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হচ্ছে করোনার কারণে, কিন্তু অনেক স্কুলেই চেয়ার টেবিল এখনো পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য 1,10,00,000 মাস্ক দেওয়ার কথা থাকলেও অনেক স্কুলেই সময় মতো তা পৌঁছায়নি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। কাতারের দীর্ঘ 6 মাস পর রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি দিল দেশটির প্রশাসন। করোনায় ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসী রেস্তোরাঁ ব্যবসায়ীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কাতারে করোনার কারণে দীর্ঘ ৬ মাস রেস্তোরাঁ ব্যবসায় ছিল ধস। বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। রেস্তোরাঁ খোলা থাকলেও বিধিনিষেধের কারণে শুধুমাত্র পার্সেল বিক্রি করে দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছিলেন ব্যবসায়ীরা। তবে শর্ত সাপেক্ষে রেস্তোরাঁগুলোতে বসে খাওয়ার অনুমতি দেওয়ায় দীর্ঘদিনের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। ডাইনিং করেছে, যারা বসে খাওয়ার অনুমতি দিয়েছে 30%-এর মতো। আমি আশা করছি এটা এই মাস শেষ নাগাদ পুরোপুরি ওপেন হয়ে যাবে। তো আমরা যে 6 মাস বিশাল একটা ক্ষতির সম্মুখীন ছিলাম, আশা করছি ব্যবসায়ীরা, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আবার নতুন করে দাঁড়াতে পারবে। আমরা এতদিন পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম, শুধুমাত্র পার্সেল বিক্রি করতাম। এদিকে দীর্ঘদিন পর রেস্টুরেন্টে বসে খেতে পেরে খুশি প্রবাসীরাও। 6 মাস পরে হোটেল চালু হয়েছে, আমরা বসে খেতে পারতেছি। এটার জন্য কাতার সরকারের অনেক শুকরিয়া আদায় করতেছি। কাতারে এখনও প্রতিদিন গড়ে 200-র বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। 30 জন বাংলাদেশি সহ এ পর্যন্ত মারা গেছেন 205 জন। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের দায়ে 5 বাংলাদেশি সহ 6 জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে করে প্রবাসে দেশের সুনাম নষ্টের পাশাপাশি হুমকির মুখে লাখ লাখ সাধারণ প্রবাসীর ভবিষ্যৎ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশীয় গণমাধ্যমে এখন বাংলাদেশিদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ জাগাচ্ছে। অভিবাসন আইন ভঙ্গকারী 5 বাংলাদেশির তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রয়েছেন এক মালয়েশীয় নাগরিকও। স্থানীয় সময় শুক্রবার 5 বাংলাদেশি সহ 6 জনকে খুঁজতে স্থানীয় গণমাধ্যম সহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ছবি প্রকাশ করে খুঁজছে বিজ্ঞপ্তি দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে করে প্রবাসে দেশের সুনাম নষ্টের পাশাপাশি হুমকির মুখে লাখ লাখ সাধারণ প্রবাসীর ভবিষ্যৎ। কিছু সংখ্যক খারাপ লোকদের কারণে আজকে আমরা যারা ভালো ভালো বাংলাদেশি আছে এখানে, যারা রেমিডেন্স যুদ্ধ আছে, তারাও কিন্তু আমরা ক্ষতি সাধন হচ্ছে। হাতে গোনা কিছু বাংলাদেশিদের জন্য যারা বিভিন্ন অনৈতিক কার্যক্রম করছে এবং অবৈধ ব্যবসা করছে, তাদের জন্য পুরো বাংলাদেশিদের সম্মান এবং ব্যক্তিত্ব হানি হচ্ছে, দেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে কর্মক্ষেত্রে বিরূপ পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন এই প্রবাসী বাংলাদেশি। এখানকার সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা, বিরূপ ধারণা সৃষ্টি হয়। এই বিরূপ ধারণার কারণে মানুষের সাথে একটা সামাজিক দূরত্ব এবং একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় ওই জাতির সাথে। কিছু সংখ্যক প্রবাসীর অপরাধমূলক কর্মকাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। তাই বিশ্লেষকরা বলছেন পরিস্থিতির উন্নয়নে সাধারণ প্রবাসীদের হতে হবে আরও সচেতন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। কোয়ারেন্টিন 14 দিন হবে নাকি 7 দিন হবে, এই নিয়ে দুই বোর্ডের মধ্যে রয়েছে মতানৈক্য। সিদ্ধান্ত জানা যাবে 2-1 দিনের মধ্যেই। বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয় আভাস দিলেন বাতিল হতে পারে সিরিজটি। শেষ পর্যন্ত হচ্ছে তো টাইগারদের লঙ্কা সফর, নাকি সব পরিকল্পনায় যাচ্ছে ভেস্তে? হঠাৎ করেই নানা ইস্যুতে বেঁকে বসেছে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। বিসিবি আর এসএলসি ক্রিকেটারদের 1 সপ্তাহের কোয়ারেন্টিনের ব্যাপারে একমত হলেও দেশটির স্বাস্থ্য বিভাগ কোনোভাবেই 14 দিনের কমে রাজি নয়। বিষয়গুলো নিয়ে রোববার জরুরি সভায় বিসিবির বেশ কয়েকজন কর্তা ব্যক্তিরা, সেখানেও আসেনি কোনো সিদ্ধান্ত। দুই বোর্ড এখন পর্যন্ত এগ্রি করেছে যে 7 দিনের কোয়ারেন্টাইন, সেইখানে এখন এটা 14 দিন ওরা বলছে। এবং একই সঙ্গে আগে যেটা ছিল যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু এখন সেটাতেও রেস্ট্রিকশন দিচ্ছে। কাজেই আমরা আমাদের অবজারভেশনগুলি আবার ফার্দার ওদেরকে জানাচ্ছি। এখানেই শেষ নয়। লঙ্কান ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং কর্মকর্তা জানিয়েছেন সর্বোচ্চ 30 জন ক্রিকেটার অংশ নিতে পারবেন এই সিরিজে, ফলে অনিশ্চিত এইচপি দলের যাত্রা। এইচপির প্রোগ্রামটা আসলে আলাদা। প্রায়োরিটি তো অবশ্যই ন্যাশনাল টিমের ট্যুর, কারণ এইচপির যে আমাদের ক্যাম্প প্রোগ্রাম সেটা আমরা এখন করতে পারবো, পরে করতে পারবো, সেটা ফ্লেক্সিবিলিটি আছে। কিন্তু ন্যাশনাল টিমের যে ট্যুর সেখানে কিছুটা লিমিটেশনস আছে, যে নাম্বার অফ ট্যুরিং মেম্বার্স, এইখানে ওরা অনেক
কাটছাট করার চিন্তা ভাবনা করছে, সেটাও একটা ইস্যু। এই অবস্থায় বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের ভবিষ্যৎ জানা যাবে সোমবার বিকেলের মধ্যেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সারা দেশে কলেজে ভর্তি শুরু। স্বস্তির পাশাপাশি আছে শঙ্কাও। অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে প্রস্তুতি। রাজধানীতে বাস কাউন্টারে বক্সের ভেতরে মিলল 2 মাস বয়সী শিশু। দায়িত্ব নিতে চান উদ্ধারকারী নিজেই। বাবা মার খোঁজে পুলিশ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।